আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খরচ এবং লাভের হিসাব সহ আমার ডেলিভারি দেওয়া 2.5 পাউন্ড ওজনের রসমালাই কেকের রেসিপি এবং এই কেকের ডেকোরেশন শেয়ার করব। ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করেছি প্রথম থেকে শেষ অবধি কিভাবে আমি কেক রেডি করে ডেলিভারি করি এবং কত খরচ হয়ে থাকে A to Z একদম ডিটেলস আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেওয়া যাক। প্রথমে কেক বেসটা তৈরি করে নিব। রসমালাই কেক তৈরি করার জন্য আমাদেরকে ভ্যানিলা কেক বেসটা তৈরি করে নিতে হবে। তো ভ্যানিলা কেক বেসটা অনেকে অনেকভাবেই তৈরি করেন। আমি যেভাবে তৈরি করি রসমালাই কেকের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে একটা শুকনো বাটিতে চালনি নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা হচ্ছে 140 গ্রাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে কাপ এবং গ্রামের মাপ দুটোই কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এরপর আমি দিয়ে নিব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। তো এখন বলি কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি আপনার কেকটা অনেক বেশি সফট হবে। ময়দার যে গ্লুটেনটা থাকে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে গ্লুটেনটা ভেঙে যায় আর কেকটা অনেক বেশি সফট হয় আর কেকের টেক্সচারটাও অনেক ভালো আসে। তো সব কিছু ভালোভাবে চেলে আমি মিশিয়ে একপাশে সরিয়ে রেখে দিলাম আর এদিকে একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিলাম। 4টা ডিম সমান হচ্ছে 200 গ্রাম। এখান থেকে ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এখন বিটারের 1 স্পিডে দিয়ে ডিমের এই সাদা অংশটাকে বিট করে নিব 30 থেকে 40 সেকেন্ড মতো। তো প্রথমেই চিনিটা দিবেন না, এতে করে দেখা যায় যে ফোমটা তাড়াতাড়ি হতে চায় না। চিনি থেকে প্রথমে পানি ছেড়ে দিলে ফোমটা হতে অনেক সময় লাগে। তো প্রথমে একটুখানি বিট করে ডিমটাকে ফেনা ফেনা করে নেবেন, তারপরে চিনিটা অ্যাড করতে থাকবেন। আমি যেহেতু 2.5 পাউন্ডের একটা রসমালাই কেক তৈরি করব সেজন্য এখানে বেসটা 2 পাউন্ডের করে নিচ্ছি। আর কেন 2 পাউন্ডের করে নিচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। রসমালাইয়ের কেক বেসটাতে সবসময় চেষ্টা করবেন কম চিনি ব্যবহার করতে, কেননা প্রতিটা লেয়ারে রসমালাইয়ের যে মালাইটা থাকে সেইটা দিতে হয়, আবার রসমালাই দিতে হয়, সেজন্য চেষ্টা করবেন কম চিনি ব্যবহার করতে। আমি এখানে 2/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, অর্থাৎ 150 গ্রাম পরিমাণ চিনি 4টা ডিমের জন্য। তবে আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণ চিনিও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 1/2 কাপ চিনি দিলেও হবে। 2/3 কাপ বলতে 1/3 কাপ দিয়ে 2 বার দিলে 2/3 কাপ পরিমাণ হয়ে যায়। এখন বিটারের 1 স্পিডে দিয়ে বিট করে নিব। অতিরিক্ত স্পিড দিয়ে বিট করতে যাবেন না। আপনাদের বিটার স্পিডটা 1 অথবা 2 রেখে আপনারা বিট করে নেবেন প্রথম থেকে লাস্ট অবধি। এতে করে আপনাদের ফোমটা পারফেক্ট হবে, চিনিটাও গলে যাবে। আর প্রথমে যদি বেশি স্পিডে বিট করতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে চিনিটা মেল্ট হবে না কিন্তু ফোমটা দ্রুতই হয়ে যাবে। সেক্ষেত্রে চিনি গলানোর জন্য যে আবার বিট করবেন, এতে করে আপনার ফোমটা ওভারবিট হয়ে যাবে। আর ডিম কিন্তু ওভারবিট হয়ে গেলে কেক সাইড থেকে শক্ত হয়, ফুলে আবার চুপসে যায়। তো এটা করা যাবে না। আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন পর্যায় পর্যন্ত বিট করবেন আর ফোমের টেক্সচারটা কেমন হবে। তো প্রথম ধাপে চিনি দেওয়ার পর এখন আমি দ্বিতীয় ধাপে চিনিটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো এখন বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় আর ডিমের ফোমটা পারফেক্ট ফোমে পরিণত হয়। আর বিটার স্পিড আমি 2 রেখেই বিট করে নিব। বিটার স্পিড এর থেকে আর একটুকুও বাড়াবো না। আমার এখানে ডিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন বিটারটা তুলে আমি দেখাচ্ছি। একটা সংখ্যা লিখে নিলাম, সংখ্যাটা দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে, সহজে মিশে যাচ্ছে না। তখন বুঝে নিতে হবে যে আমাদের এখানে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে ওভার বিট হয়ে যাবে আর ফোমের ভেতরে যে একটা স্মুথ টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে ফেনা ফেনা হয়ে যাবে। তাই এর থেকে বেশি বিট করা যাবে না। এখন আমি বলি রসমালাই কেক বেসটা আমি সবসময় ভ্যানিলা তৈরি করি। আপনারা এখন অনেকেই বলতে পারেন যে রসমালাই ফ্লেভার তো পাওয়াই যায়, তাহলে রসমালাই ফ্লেভারটাই দেন না কেন। রসমালাই ফ্লেভার দিয়ে কেকটা তৈরি করে দেখবেন আর ভ্যানিলা ফ্লেভার দিয়ে কেকটা তৈরি করে দেখবেন, তাহলে স্বাদটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আমি এখানে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এরপর আমি ডিমের যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো দিয়ে দিব। প্রথমে 2টা দিয়ে একটুখানি বিট করে নিচ্ছি। এরপর বাকি 2টো কুসুম দিয়ে আমি বিট করে নিব। আর বিটার স্পিডটা এই পর্যায়ে 1 রেখে আমাদেরকে বিট করে নিতে হবে। ওভার মিক্সিং করা যাবে না। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা যেন খুব ভালো মতো মিশে যায়, সেই পর্যন্তই আমাদেরকে মিশিয়ে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড মতো বিট করে নিয়ে আমাদেরকে বিটারটা অফ করে দিতে হবে। এখন আমি শুকনো উপকরণ দিয়ে নিব। আর শুকনো উপকরণটা আমি স্প্যাচুলা দিয়ে মেশাবো।
মিক্সিংটাই হচ্ছে মেন পয়েন্ট। এখানে যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের কেকটা কখনোই পারফেক্ট হবে না, সাইড শক্ত থাকবে, দেবে যাবে, আরও নানা সমস্যা হবে। তো মিক্সিংটা কিভাবে করছি দেখুন, আমি কিন্তু এই অংশটা একটুও ফার্স্টে দেইনি, আমি ঠিক এইভাবেই মিশিয়ে নিচ্ছিলাম। ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যেন ফোমটা একটুও দেবে না যায় আর শুকনো উপকরণটা খুব সুন্দর মতো ফোমের সাথে মিশে যায়। আর এইটা ধৈর্যের সাথে করতে হবে। আমার এই মিশিয়ে নিতেই 3 থেকে 4 মিনিট সময় লেগে যায়। তো 3-4 মিনিট তো আপনাদের সাথে ওইভাবে দেখালে আপনারা দেখবেন না, আপনারা নিজেরা বিরক্ত হয়ে যাবেন যে অতক্ষণ ধরে আবার মেশানো দেখব। এই জন্য আমি প্রথম অংশটা যেভাবে মিশিয়েছিলাম ঠিক সেভাবেই মেশাই। আর এই দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন জোরে জোরে মেশানো। আসলে এটা আমি ফার্স্টে দিয়েছি যাতে করে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, যদিও একটা ডিটেলস ভিডিও, এই জন্য অনেক বড় হয়ে গিয়েছে। আসলে এই ছোটোখাটো টিপস না দিলে আপনারা বুঝতে পারবেন না, যার জন্য ভিডিওটা এত বড় করা। তো কথা বলতে বলতেই আমার 3.5 মিনিটের উপর অর্থাৎ 4 মিনিট সময় লেগেছে এটা মিশিয়ে নিতে। মিশানো কমপ্লিট। আর ফোমটা দেখতে পাচ্ছেন বাটি ভর্তি ব্যাটার। ফোমটা যদি দেবে যেত তখন দেখা যেত ব্যাটারটা একদম নিচে পড়ে থাকতো তলানিতে, বা এর ভেতরে এয়ার বাবলস কিন্তু আপনারা দেখতে পেতেন, কিন্তু সেটা নেই। এখানে থকথকে সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। তো যাই হোক, আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে শুধুমাত্র তেল দিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা সাইড থেকে চুপসে আসবে। তো সম্পূর্ণ ব্যাটার ঢেলে একটা শাসলিকের কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি। এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকের উপরের সারফেসটা একদম সমান থাকবে। তো যাই হোক, এখন এটা আমি ওভেনে বেক করব 170 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন রেখে 30 মিনিট মতো কেকটাকে বেক করে নিব। আপনারা যারা চুলাতে বেক করতে চান তারা সিলভারের একটা পাতিলে এই মোল্ডটি বসিয়ে এরকম মিডিয়াম টু লো আঁচে বেক করে নেবেন 30 মিনিট মতো। 30 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মোল্ডটা পুরো ভরে গিয়েছে আর উপরটা দেখুন একদম সমান রয়েছে, কোনো ভেজা ভাব নেই। চিনি যদি প্রপার না গলতো তাহলে কিন্তু উপরের পার্টটা ভেজা থাকতো। তো গরম অবস্থাতেই কেকটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। তো আপনারা অনেকে এই ভুলটা করেন যে ঢেকে রাখেন না, যার ফলে কেকটা শক্ত হয়ে যায় উপরের দিক থেকে। তো কেকটাকে অবশ্যই ঢেকে ঠান্ডা করে নিতে হবে আমাদেরকে। তো কেকটাকে আমি অফ স্ক্রিনে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি, 50 গ্রাম এখানে কাজু বাদাম আছে, 50 গ্রাম কাঠবাদাম আর 50 গ্রাম পেস্তা বাদাম। তো 150 গ্রাম বাদাম পুরোটাই আমার লাগবে। আর এখানে হাফ কেজি রসমালাই নিয়েছি। আর রসমালাইটা আমার ঘরে তৈরি। এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মালাইসহ পুরো রসমালাইটাই আমি আজকের এই কেকটাতে ব্যবহার করব। 2 পাউন্ড কেক বেজের সাথে হাফ কেজি রসমালাই মিলিয়ে কেকটা পুরোপুরি 2.5 পাউন্ড হবে, যদিও কেকটা 3 পাউন্ড হয়ে গিয়েছিল। কেকটাকে আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। আর এখানে বোর্ডটা নিয়েছি 12 ইঞ্চি সাইজের। বোর্ডের নিচে সামান্য ক্রিম দিয়ে একটা স্লাইস বসিয়ে তার উপরে রসমালাইয়ের যে মালাইটা থাকে সেইটা দিয়ে নিচ্ছি। এখানে সুগার সিরাপ দিতে হবে না, আর এই মালাইটা দেওয়ার ফলে কেকটা খেতে বেশি মজা লাগে। এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আজকের এই কেকটা ডেকোরেশন করতে আমার মোট 625 গ্রাম মতো ক্রিম লেগেছে, অর্থাৎ 2.5 কাপ মতো ক্রিম আমার এখানে লেগেছে। এখন উপরে আমি রসমালাই দিয়ে নিব। রসমালাই দেওয়ার আগে অবশ্যই রসমালাইটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, গোটা গোটা দিলে খেতে ভালো লাগে না। একটু ভেঙে দিবেন, এতে করে প্রতিটা বাইটে আপনি রসমালাইয়ের টেস্ট পাবেন। দেখুন এখানে আমি রসমালাইটা ভেঙে নিয়েছি। তো সব জায়গায় দিতে হবে। রসমালাই দেওয়ার সময় কিপটামি করবেন না, সব জায়গায় সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর বাদাম প্রতি লেয়ারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে আরও মজা লাগে। তবে হাতের কাছে যদি সব ধরনের বাদাম না থাকে তাহলে স্কিপ করবেন, যে কোনো এক প্রকারের বাদাম দেওয়ার চেষ্টা করবেন, তবে দেওয়ার চেষ্টা করবেন, না দিলে ভালো লাগবে না। এরপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে এর উপরেও ভালো মতো আমি রসমালাইয়ের মালাইটা দিয়ে নিব। সেমভাবে ক্রিম দিব, তারপরে রসমালাই দিব, আবার বাদাম দিব। এভাবে প্রতিটা লেয়ারে ক্রিম যাবে, রসমালাই যাবে এবং বাদাম যাবে। এই কেকটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে বা এই কেকটার দাম আমি কত রেখেছিলাম সম্পূর্ণ ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর লাস্টে, তাই ভিডিওটা টানবেন না। আমি আপনাদের সাথে একদম লিখিত আকারে সব কিছু শেয়ার করব ইনশাআল্লাহ।
তো লাস্ট লেয়ারটা দিয়ে এর উপরে আমি মালাই দিয়ে নিচ্ছি। এরপর অল্প ক্রিম দিয়ে কেকটাকে আগে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করে নিলে কেকের উপরে যখন আমরা ফাইনাল ক্রিমটা দিব তখন গুড়ি গুড়ি উঠবে না, তাই অবশ্যই অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেবেন। কেকটাকে আমি ফ্রিজে রাখিনি, সাথে সাথেই ডেকোরেশন করে নিয়েছি। রসমালাই কেকে অন্যান্য কালার দিলে দেখতেও ভালো লাগে না, এজন্য এখানে আমি সামান্য একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর একটা হালকা ইয়েলিশ টাইপের কালার আসবে, এটা দেখতেও ভালো লাগে। আর রসমালাই কেকের সাথে এই কালারটাই যায়, তো এই কালারটা দিয়ে আমি পুরো কেকটা ডেকোরেশন করব। যারা কেকের উপরে ফিনিশিং আনতে পারেন না তারা অবশ্যই পাইপিং ব্যাগে করে ক্রিমটা দিয়ে নেবেন আর নজলের সাহায্যে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সব জায়গায় সমানভাবে ক্রিমটা পড়বে আর ফিনিশিংটা খুব সহজেই নিয়ে আসা যাবে। আমি এখানে ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। এই নজেলটা দিয়েই আমি পরে ডেকোরেশন করব। এই নজেলটা কিছুটা 1M নজেলের মতো, কিন্তু একদমই ছোট সাইজের, এটার কোনো নাম্বার নেই। প্যালেট নাইফটা দিয়ে আলতো হাতে আমি ফিনিশিং দিয়ে নিলাম। এরপর আমি জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে নিব। আসলে ফিনিশিংটা একদিনে আসে না, কেক তৈরি করতে করতেই এটা আয়ত্তে চলে আসে। উপরের সাইডটা প্যালেট নাইফ দিয়ে এখন আমি সমান করে নিচ্ছি। কেকটাতে ফিনিশিং দিয়ে নেওয়া কমপ্লিট। নিচের বোর্ডটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। এখন ডেকোরেশন করে নিব। ওই একই নজেল দিয়ে আমি এরকম বর্ডারের মতো দিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা কিভাবে করছি এটা দেখেই বুঝে নিতে হবে। এই ডিজাইনটাকে বিনুনি ডিজাইন বলা হয়ে থাকে। আমরা যেরকম বিনুনি করি ঠিক সেরকমই দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে এখানে। আর রসমালাই কেকে সবসময় চেষ্টা করবেন সিম্পল ডিজাইন করতে, এতে করে দেখতে ভালো লাগে। আর রসমালাই কেকে বেশি ডিজাইন করলে দেখতেও ভালো লাগে না। সিম্পল ডিজাইনের রসমালাই কেক সবসময় দেখতে আকর্ষণীয় লাগে। সাইডে ডিজাইন করা হয়ে গেলে মাঝখানে আমি এই একই নজেল ডিজাইন করব। ছোট একটা বক্সের মাধ্যমে আমি গোল করে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ বরাবর আমি এই নজেলটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। সেম নজেল দিয়ে আমি নিচে বর্ডার দিয়ে নিব। কেকটাতে ক্রিমের কাজ শেষ, এখন রসমালাই এবং বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে হবে। যেটুকু রসমালাই ছিল সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি, 3-4টা বেঁচে গিয়েছিল। তো মিডিলে আমি রসমালাই দিয়ে নিলাম আর সাইডের ফাঁকা অংশে আমি বাদাম দিয়ে নিচ্ছি। দেখুন বাদাম দেওয়ার পর কেকটা দেখতে কত সুন্দর লাগছে। আর সাইডেও আমি এভাবে বাদাম ছিটিয়ে দিব, এতে করে দেখতে আরও লোভনীয় লাগবে। রসমালাইয়ের মিষ্টিগুলোকে হাইলাইট করার জন্য উপরে সামান্য করে হলুদ ফুড কালার দিয়ে নিচ্ছি। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। এখন আমি মেপে দেখাচ্ছি এই রসমালাইয়ের ওজন ঠিক কতটুকু হয়েছে। আমি বোর্ড সহই কেকের ওজনটা মেপে দেখাচ্ছি, এরপর বোর্ডের ওজনটা আমি আপনাদেরকে মাইনাস করে দেখাবো। বোর্ড সহ কেকের ওজন এসেছে 1406 গ্রাম। এখন বোর্ডের ওজনটা মাইনাস করে দেখাচ্ছি। বোর্ডের ওজনটা এখানে 115 গ্রাম। তার মানে 1406 থেকে 115 বাদ দিলে কেকটার ওজন দাঁড়ায় 1291 গ্রাম। তার মানে কেকটা 3 পাউন্ডের থেকেও বেশি হয়েছে। তো 2.5 পাউন্ডের অর্ডার ছিল, তো এখানে প্রায় হাফ পাউন্ডেরও বেশি হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, হাতের কাজ কম বেশি হয়ে থাকে। তো যাই হোক, এখন আমি কেকটাকে প্যাকেজিং করব। আমি কেকটা যেহেতু 12 ইঞ্চি সাইজের একটা বোর্ডে ডেকোরেশন করেছি, সেজন্য বক্সটা নিয়েছি এখানে 2 ইঞ্চি বড়, অর্থাৎ 14 ইঞ্চি। নিচে আমি কস্টেপ লাগিয়ে নিলাম। এরপর বক্সটার ভেতরে বোর্ডটা বসিয়ে দিলাম যাতে করে নড়াচড়া না করে। আর এই সাইডটাতেও আমি কস্টেপ লাগিয়ে দিব, এতে করে ডেলিভারি করার সময় এটা ঝাঁকি লাগলেও কোনো সমস্যা হবে না। এখন আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো তারপরে আমি আপনাদেরকে বলছি এই কেকটার খরচ বা লাভ কত হলো, আমি কত দাম রেখেছিলাম সেই হিসাবটা। আমি রসমালাই কেক তৈরির খরচ ও লাভের হিসাবটা খাতায় লিখে নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। তো 2.5 পাউন্ডের কেকটার হিসাবটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আজকে আমি 2.5 পাউন্ডের কেক তৈরি করেছি। প্রথমে আমি উপকরণগুলো লিখে নিয়েছি। প্রথমে আমি রসমালাই কেক তৈরির খরচ ও লাভের হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের উপকরণটার হিসাব আগে আমি আপনাদেরকে দেখাই। যেহেতু আমি 2.5 পাউন্ড কেক তৈরি করেছি, সেহেতু আমি আপনাদের সাথে 2.5 পাউন্ড কেকের হিসাবটা শেয়ার করব আজকে। অর্থাৎ আজকে যে কেকটা তৈরি করেছি এই কেক তৈরির খরচ কত হলো বা এটাতে আমি লাভ কত রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমাদের ডিম লাগবে 4টা। আর বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের এলাকায় 4টা ডিমের দাম 55 টাকা।
তো সেইটা আমি এখানে লিখে নিয়েছি। এই কেক তৈরিতে আমার চিনি লেগেছে 150 গ্রাম পরিমাণ, অর্থাৎ 2/3 কাপ। 150 গ্রাম চিনির দাম 22 টাকা। এরপর ভ্যানিলা এসেন্স লেগেছে 1 চা চামচ পরিমাণ, তো ভ্যানিলা এসেন্সের দামটা ধরেছি 5 টাকা। এরপর ময়দা লেগেছে আমাদের 1 কাপ, অর্থাৎ 140 গ্রাম পরিমাণ। 70 টাকা কেজি হলে 140 গ্রাম ময়দার দাম আসে 10 টাকা। এরপর আমাদের কর্নফ্লাওয়ার লেগেছে 2 টেবিল চামচ পরিমাণ। তো এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের দামটা আমি ধরেছি 10 টাকা। যেহেতু কর্নফ্লাওয়ারের দামটা তুলনামূলক ময়দার থেকে অনেক বেশি, সেহেতু এখানে 10 টাকাটা ধরা হয়েছে। এরপর আমাদের বেকিং পাউডার লেগেছে 1 চা চামচ পরিমাণ। তো 1 চা চামচ বেকিং পাউডারের দাম ধরেছি 5 টাকা, তবে এর থেকে বেশিও হতে পারে, কেননা ফস্টার ক্লার্ক বেকিং পাউডারের দাম তুলনামূলক অন্যান্য বেকিং পাউডারের থেকে বেশি। তো আমি এখানে মিনিমাম 5 টাকাটাই ধরে নিয়েছি। তো এই টোটাল উপকরণের দামটা আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে ডিমের দামটা লিখেছি, এরপর চিনি, এরপর ভ্যানিলা এসেন্স, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। ইন টোটাল আমাদের এই উপকরণটার দাম এসেছে 107 টাকা। এটা গেল আমাদের উপকরণের দাম। এরপর আমাদের বাকি যে জিনিসগুলো লেগেছে সেটা হচ্ছে রসমালাই হাফ কেজি। বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের এলাকায় রসমালাই হচ্ছে 600 টাকা কেজি। সেই হিসেবে হাফ কেজি রসমালাইয়ের দাম আমি এখানে ধরেছি 300 টাকা। আর যেহেতু এখানে আমি 3 ধরনের বাদাম ব্যবহার করেছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, তো সবগুলো যেহেতু 50 গ্রাম করে নিয়েছি, মোট 150 গ্রাম বাদাম আছে। আর 150 গ্রাম বাদামের দাম নিয়েছিল আমার থেকে 200 টাকা। তো আমাদের বাদাম ও রসমালাইয়ের টোটাল দামটা এখানে আসছে 300 প্লাস 200 ইকুয়াল 500 টাকা। এরপর আসি বাকিগুলোতে। তো আমাদের কেকটা ডেকোরেশন করতে হুইপ ক্রিম লেগেছে 2.5 কাপ, অর্থাৎ 625 গ্রাম। আমি যেহেতু ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি, বর্তমানে আমাদের এখানে ট্রপিক্যাল ক্রিমটা 300 টাকা, আবার কোথাও 350 টাকা নেয়, কোথাও বা 250 টাকা নেয়। তো আমি আমার হিসেব অনুযায়ী এখানে 300 টাকা ধরেছি, আর 625 গ্রাম ক্রিমের দাম এসেছে 187.5 টাকা। তো আমাদের এই যে এখানে যেটা দেখছেন, আমার এই পৃষ্ঠার যতগুলো হিসেব দেখছেন, এর টোটাল আমি দামটা এখানে লিখে নিয়েছি। তো আমাদের মোট উপকরণের খরচ হচ্ছে 107 যোগ 500 যোগ 187.5। তো এইটার পুরো খরচটা এসেছে 794 টাকা। এখন চলুন বাকি হিসেবগুলো দেখিয়ে দেই আপনাদেরকে। কেক তৈরি তো গেল, তবে এর একটা প্যাকেজিং খরচ অবশ্যই আছে। তো প্যাকেজিং খরচটা এখানে আমি লিখে নিয়েছি। তো এখানে আমি 12 ইঞ্চি বোর্ড ব্যবহার করেছি। 12 ইঞ্চি বোর্ডের দাম 30 টাকা। বক্সটা ভুল করে 12 ইঞ্চি লিখেছি, যদিও আমি 14 ইঞ্চি বক্স এখানে ব্যবহার করেছিলাম। তো 14 ইঞ্চি বক্সের দাম আমার থেকে নিয়েছিল 40 টাকা, আর ব্যাগটার দাম ছিল 30 টাকা। তো প্যাকেজিং খরচটা আমাদের এখানে এসেছে 100 টাকা। এরপর আনুষঙ্গিক যেসব খরচ আছে সেটা আমি দেখাই। আমরা যে কেক তৈরি করার সময় ওভেন বা বিটার চালাই, সেটার তো অবশ্যই আমাদেরকে ধরতে হবে, তার বিলটা অবশ্যই আমাদেরকে ধরতে হবে। এটাও কিন্তু খরচের বাহিরে না, যদিও আমরা সবগুলোর বিল ধরি না। তো যেগুলো না ধরলেই না সেগুলো এখানে লিখে নিয়েছি, যেমন ওভেন, বিটার বা আমরা কাজ করার সময় যে লাইট ফ্যান চলে, তো ওইটাও ধরেছি। তারপরে কেক তৈরি করার সময় যে ফুড কালারগুলো আমরা মানে কেকের ক্রিমে মেশাই, সেটার দামও অবশ্যই ধরতে হবে। তো এইটা সব মিলিয়ে আমি একটা দাম ধরেছি 100 টাকা। তো আনুষঙ্গিক খরচটা, কারেন্ট বিল এবং আদার্স যেগুলো আছে সব মিলিয়ে ধরেছি 100 টাকা, খুব বেশি ধরিনি। অতএব আমাদের মোট খরচটা হচ্ছে, আগের পৃষ্ঠায় দেখলেন আপনারা, 794 যোগ প্যাকেজিং 100 যোগ আনুষঙ্গিক 100 সমান 994 টাকা। তো যাই হোক, এখানে ধরলাম 1000 টাকা খরচ। এরপর এটা গেল আমাদের খরচ, মানে কেকটা তৈরির A to Z খরচটা আমি আপনাদেরকে দেখালাম 1000 টাকা। এটা আমার নিজস্ব খরচ, কেননা ধরেন যে আপনারা যদি এভার হুইপ ক্রিম ব্যবহার করেন বা ভিভো রেড
বা অন্যান্য ক্রিম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের খরচটা আরেকটু বেশি আসবে, কেননা ট্রপিক্যালের দাম তুলনামূলক অন্যান্য ক্রিমের থেকে কম। যে কোনো কেকের খরচটা তার উপকরণের দামের উপর নির্ভর করে বের করতে হয়। আপনি কি উপকরণ ব্যবহার করছেন, কতটুকু ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আপনাদেরকে কেকের প্রাইজিংটা বের করতে হবে। তো আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তার উপর নির্ভর করে আমার খরচটা আমি এখানে বের করে নিয়েছি। তো যাই হোক, 1000 টাকা খরচ এখানে। এরপর আসি পারিশ্রমিক ও লভ্যাংশে। তো খরচের অর্ধেক হলো পারিশ্রমিক। কেউ খরচটা যত হয় তার 100%ই পারিশ্রমিক নেয়। কেউ খরচের অর্ধেক পরিমাণ পারিশ্রমিক নেয়, কেউ খরচের 100% নেয়। তো আমি 50% পারিশ্রমিক নেই, আমি 100% পারিশ্রমিকটা কখনোই নেই না। তো আমার এখানে যেহেতু 1000 টাকা খরচ হয়েছে, এর যদি 50% আমি পারিশ্রমিক ধরি তাহলে আমার পারিশ্রমিকটা এখানে আসছে 500 টাকা। তো 500 টাকা টোটালি আমার পারিশ্রমিক। আমি যে শ্রমটা দিলাম অবশ্যই এই শ্রমের মূল্যটাকে আমাকে দিতে হবে। তো এইটা হলো আমার শ্রমের মূল্য, পারিশ্রমিক। যেহেতু আমার এটা ব্যবসা সেহেতু আমাকে অবশ্যই লাভের একটা অংশ দিতে হবে, অর্থাৎ লভ্যাংশ দিতে হবে। তো লভ্যাংশটাও অনেকেই 100% রাখে, খরচের 100% লভ্যাংশ রাখে। তো আমি লভ্যাংশের ক্ষেত্রেও এর 50%টা রাখি, খুব বেশি রাখি না, 50% রাখি। তো আমার পারিশ্রমিক হলো 500, 1000-এর অর্ধেক, আর আমার লভ্যাংশটাও হচ্ছে 1000-এর অর্ধেক 500 টাকা। অর্থাৎ আমার এই কেকটার আমি দাম রেখেছি মোট 2000 টাকা। সেক্ষেত্রে 800 টাকা পাউন্ড হিসেবে কেকটা আমি সেল করেছি। তো মোট 2.5 পাউন্ড কেকের দাম 800 টাকা পার পাউন্ড হিসেবে ধরলে 2000 টাকা আসে। সেই হিসেবে আমি এই কেকটার দাম রেখেছি 2000 টাকা। যদিও কেকটা 3 পাউন্ড হয়ে গিয়েছিল, আমি 3 পাউন্ডের দামটা নেইনি। যেহেতু 2.5 পাউন্ডের অর্ডার ছিল তাই আমি 2.5 পাউন্ডের দামটাই নিয়েছি। এটা আমার সম্পূর্ণটাই নিজস্ব একটা খরচ ও লাভের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেরকম উপকরণ ব্যবহার করবেন তার উপর নির্ভর করে এই দামটা বের করার চেষ্টা করবেন। কিভাবে লাভের অংশ এবং খরচটা বের করতে হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র আপনাদেরকে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।